ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আপনি খেয়াল করেছেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আমরা নতুন নতুন ঘটনা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এখন মূলত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপি নিজেরা একটা জোট করেছে কিছু দলকে সঙ্গে নিয়ে, তার যারা শরিক আছে তাদেরকে কিছু আসনে ছাড় দিয়েছে এবং এটা মোটামুটি শান্তিপূর্ণ ভাবে এটা সমাধান হয়েছে, যদিও অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, বাট তারা থামানোর চেষ্টা করছে। জোটের মধ্যে কোনো ঝামেলা নেই। আবার বিপরীত দিকে আমরা দেখছি জামাতের জোটটাকে আমাদের প্রথম দিকে সবচেয়ে মনে হচ্ছিল, কিন্তু এখন দেখছি জামাতের সবচেয়ে বড় যে শরীর ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যেন একটু মান অভিমানের মতো আছেন। তো তাদের জন্য কয়েকটা আসন রেখেই জামাত বাকিদের 253টা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে 8 দলের জন্য। আরো 3 দল থাকলো, সেই 3 দলকে ইসলামী আন্দোলন সহ আরো 3টা দল। কিভাবে এটা সমাধান হবে এখনো বোঝা যাচ্ছে না। জোট যদি ভেঙে যায় জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন কিন্তু একটি শক্তিশালী জোট, এই একটা শক্তিশালী পলিটিক্যাল পার্টি, যদি জোট ভেঙে যায়, এই দুটো প্রশ্ন আপনার কাছে আমার। একটা হলো জোটের এই ভাঙনটাকে আপনি কিভাবে দেখছেন, দ্বিতীয়ত হলো যদি জোটটা না থাকে তাহলে কি বিএনপির জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে? দেখেন যে জোট প্রায় ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের জোট হওয়ার এই পর্যায়ে যে কথাবার্তা আসছে, এটাই তো একটা বিরাট ব্যাপার। কারণ তাদের যে ধর্মীয় একটা বিভাজন আছে, তাওশিফপন্থী জামাত তো যেমন পীর কথায় একেবারেই বিশ্বাস করে না, মাজার কথায় বিশ্বাস করে না, এখানেই পার্থক্যটা রয়ে গেছে। তারপরে যে এই যে রেজাউল করিম এবং ফয়জুল করিম, এই যে দুইজন পীর জাদা একই পরিবারের, এদের ভিতরেও কিন্তু এই আছে, দ্বিধা বিভক্তি আছে। একজন চাচ্ছে, একজন চাচ্ছে না। তবে এইটিকে একটা হাইপ যে এই দুইটা জামাতের সাথে এই দলটা থাকলেও হয়তো জামাতের অনেক সুবিধা হতো। সুবিধাটা কি মার্জিনাল হতো। ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 3টা নির্বাচন করছে, সব নির্বাচনে ছিল মোটামুটি, তারা কিন্তু একটা সিটও পায় নাই। এমনকি মনে হয় একটা সিট ছাড়া তারা কোথাও তাদের জামানত বাঁচাতে পারেনি। এখন এটা থাকলেও জামাতের যে খুব একটা উপকার হতো, একটা হতো, হাইপ হতো, যে লোকের ভেতরে একটা ধারণা হতো এইবার ইসলামী আন্দোলন হাত পাখা মাখা জামাতের সাথে আছে, জামাত মনে হয় অনেক সিট পেয়ে যাবে। আর জামাত যে 10-12টা সিট ছেড়ে দিচ্ছে, ওই সিটগুলিতে জামাত ক্যান্ডিডেট দেয় নাই, যার ফলে এটা অটোমেটিক্যালি ওই সিটগুলি জামাতের থেকে সরে গেছে। এবং তো কয়েকটা সিট হয়তো ইম্পর্টেন্ট ছিল। আর জামাতের তো ভোট নাই। আপনি সারা বাংলাদেশে তো জামাতের যেভাবে বলা হচ্ছে, যেভাবে জামাতের ভোট সেই শেয়ার বাজারের মতো জামাতের সিট নেওয়ার জন্য যে একটা উঠে পড়ে লাগছে সবাই, যে জামাতের ওই সিটটা ছেড়ে দিলেই মনে হয় হয়ে যাব, এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কোন দলে আমি একটু থামাই যে এক নম্বর কথা হলো, আপনি প্রথমত যে তথ্য দিচ্ছেন, যতটা কিন্তু অনেকেই নেবে না, যে জামাতের কোনো ভোট নাই, জামাতের ভোট নাই, এটা এগুলো কিন্তু একটা মিথে কারণে। একসময় তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরকে ভোট দেয় না, কিন্তু আমরা তো 5-5টা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার। মেয়েরা শিবিরকে ভোট দেয় না, না দেওয়ার যে যুক্তিগুলি, এই যুক্তিগুলি আমরা জানি, কিন্তু দেওয়ার যুক্তিগুলি কি আমরা জানি না। তাহলে না জানার কারণটা কি এটা যে আমাদের অজ্ঞতা? তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না, এমনও তো হতে পারে। শুনেন যে 5টা
ইউনিভার্সিটিতে জামাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক, তাদের যে অনুষঙ্গ, যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে, সেগুলো একটু বিচার করি আমরা। জামাত কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত, একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে, খুব ডিসিপ্লিন, এবং তার জন্য তারা স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি, জামাত পরিচালিত, শিবির পরিচালিত কোচিং সেন্টার, এই যে কথাগুলি বহুদিন ধরে আছে, যার ফলে ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই শিবির পন্থী ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে। তারপরে যে আইনটা এটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারত, এই যে ভর্তি হতে পারছে, এটারও একটা ইয়ে আছে। কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা, এটা কিন্তু কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না এই 5টা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল মানে জনপ্রিয়তা, এটা পড়বে, কিছুটা তো হইলে পড়বে। কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন জি প্রজন্মের, একটা ইয়াং প্রজন্মের অংশীদার, এবং তারা তো ভোট দেবে, তারা তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে। এখন এই ইয়াং ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটিগুলিতে, সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় এরা তো কর্মী, এরা তো অনেক নির্বাচনে অংশগ্রহণ করবে, ব্যাপকভাবে অংশগ্রহণ করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে 70-80টা সিট পেয়ে একটা ব্যাপক তুলকালাম কাণ্ড করে ফেলবে, সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম। এবং আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের যে নির্বাচনের যে 4টা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে, যেগুলিকে বলা হয় যে রিলায়েবল, যেমন 91 এর ইলেকশন, 96 এর জুনের ইলেকশন, 2001 এর ইলেকশন, 2008 এর ইলেকশনও, এইখানে ধারাবাহিকভাবে জামাতের ভোট কমছে। 91 এর ইলেকশনে জামাত 12% ভোট পেয়েছিল, 12.something ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। আপনার 96-এ জামাত 8% ভোট পেয়েছে এবং 3টা সিট পেয়েছে। 2001-এ জামাত 4.13% ভোট পেয়েছে। 2008-এ জামাত 4.7% ভোট পাইছে। এই যে ধারাবাহিক ভাবে কমছে, 2001 এবং 2008-এর হিসাব থাকলে এভাবে হবে না এই কারণে এই সময়ে তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল, সেই আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই, ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে। জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি। 4 এবং সেই এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি। না শুনেন, 2001-এ জামাত সিট পেয়েছে 3টা, 2008-এ জামাত সিট পেয়েছে 2টা, বুঝলেন? এখানে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল 91-এ অঘোষিত বিএনপির সাথে জামাতের, যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে এবং সেইখানে আপনার জামাতকে তারা ভোট দিছে, 18টা সিট পেয়েছে, কিন্তু 18টা সিট কম না। তো সুতরাং জামাতের যে এই এখন আর কোশ্চেন আছে যে 2008-এর পরে তো দেশে এক ধরনের না, দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছিল ধীরে ধীরে একেবারে। সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে। অনেকে জামাতের ভোট বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা তো একেবারে বসে নাই, কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ব্যাপকভাবে আপনার আরেকটা জিনিস, যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পেল, পার্সেন্টে কিছু খুব একটা আসে যায় না, আপনার সিটগুলিতে আসে যায়, যে কোন সিটগুলিতে জামাতের থ্রেশহোল্ড, অর্থাৎ
সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায়, সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট। আপনার যেমন সাতক্ষীরার যে 5টার মধ্যে 4টে সিটেই জামাত বেশ স্ট্রং, আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং, দিনাজপুরে আছে, আপনার কক্সবাজার আছে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে, তাদের আইডিওলজির দিকে আনতে পারছে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এখানে দেখেন জামাত কিন্তু এই যে সবাই কিন্তু ওই জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন? কারণ যদি নির্বাচন হয়, বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা অনেক বেশি, সিগনিফিক্যান্টলি হাই, তারা সরকার গঠন করার মতো সিট পেয়ে যাবে। কিন্তু সেকেন্ড বিরোধী দল কে হবে, জামাত না জাতীয় পার্টি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির কিন্তু পপুলার ভোটও বেশি। এখনো সম্ভাবনাময় একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতেছেন? আমি শুধু তো জাতীয় পার্টি না, যে আওয়ামী লীগের ভোটগুলিকে ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে, দেখা যায় না ডার্ক ফোর্স, কিন্তু অনুভব করা যায় যে এই গ্রাভিটেশনাল পুল থেকে বলা হয় এখন সেই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে। তাদের সামনে তো কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই, তাদের ধরেন জামাত আছে, বিএনপি আছে, আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে। তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল এলাই, সহযোগী, সব কর্মকাণ্ডের সহযোগী, লুটপাট বলেন, গুম বলেন, এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে। এখন ন্যাচারালি দেখবেন যে আওয়ামী লীগের অনেক ভোট যেখানে সুটেবল জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, আর যদি মনে করেন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তারা হয়তো অন্য কাউকে দিতে বলতে পারে, সেই ভোটগুলি তো যাবে। সুতরাং জাতীয় পার্টি এই যে শামীম পাটোয়ারি যে কথাটা বলছে যে জাতীয় পার্টি 70টা সিট পেতে পারে, একেবারে বাড়াই বলে নেই, ইটস পসিবল। তার মানে আপনি কি জাতীয় পার্টির সম্ভাবনাকে জামাতে ইসলামের উপরে রাখছেন? অফকোর্স উপরে রাখছি আমি জাতীয় পার্টির সম্ভাবনা, কারণ আপনার ভোটের বিষয়ে এখানে আমরা জাতীয় পার্টিকে লাইক করি বা করি না সে কথা না, তার ভোট কি পরিবার আছে, ট্রাডিশনালি তার ভোট বেস গুলি কোথায় কোথায় আছে, এবং তার যে অর্থনৈতিক সক্ষমতা, ব্যাপক টাকা পয়সাও তাদের আছে, এবং আপনার নির্বাচন করার যে আপনার মানে অভিজ্ঞতা সেইটাও আছে তাদের। তাছাড়া জামাতের আর একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই কথাটা আসতেছে যে আপনারা জামাতের সাথে গেছেন কেন, বিএনপি লোকেরাই বলতেছে। এইখানে জামাতের এই এনসিপি কে নেওয়ার ফলে জামাতের ভোট ব্যাংকে একটা আঘাত আসছে। এট দ্য সেম টাইম জামাত তার 71-এর যে একটা কালিমা, ওইটার থেকে মুক্তি পাওয়ারও চেষ্টা করছে, কিন্তু তার কিছু ভোট কমে যাওয়ারও সম্ভাবনা আছে, এবং এই যে এবং এনসিপিরও ক্ষতি হয়েছে। এনসিপি কে লোকে আশা করে নাই যে তারা জামাতের সাথে গাঁটছড়া বাঁধবে। জি, আচ্ছা, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাই। ইলেকশনের একটা বড় বিষয় হচ্ছে গণভোট। জুলাই সনদের পক্ষে জনগণের কি অবস্থান হবে, হ্যাঁ অথবা না, এটা। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজে একটা পক্ষ হয়ে গিয়েছে এবং তারা গণভোটের পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। আলী রিয়াজ সাহেব তো মাঠে ময়দানে দৌড়দৌড়ি করছেন যে কিভাবে গণভোটকে হাত জয়যুক্ত করানো যায়। তো আবার কেউ কেউ এমনও বলছে যে সরকার যত বেশি, প্রথমত একটা প্রশ্ন উঠেছে যে সরকার এটা করতে পারে কিনা, আপনি এই প্রশ্নের জবাব আমাকে দিবেন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এটা হলো যে সরকার, অনেকে এমন কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে যত বেশি গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে, হ্যাঁ অথবা না পক্ষে, যে কোনো একটা, সরকার তো হ্যাঁ চালাচ্ছে, কিন্তু হ্যাঁ পক্ষে যত বেশি তার প্রচারণা করবে, মানুষ তত বেশি নাকে ভোট দিবে। কারণ তাদের বক্তব্য হলো এটা অজনপ্রিয় সরকার, যে কথা বলবে সাধারণ মানুষ তার বিরোধিতা করবে। এটাই হলো আমাদের দেশে ভোটারদের একটা কমন সাইকোলজি। আপনাকে আমি এক্ষেত্রে একটু, আমার প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি এক্ষেত্রে আপনাকে একটু একটা তথ্য দিয়ে একটু সহযোগিতা করতে চাই।
আমার চ্যানেলে আমি একদিন আগে একটা জরিপ দিয়েছিলাম। সেই জরিপে আমার প্রশ্ন ছিল এরকম যে গণভোটে হা ভোট দেওয়ার জন্য সরকার প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, আইনগত বা নৈতিক ভাবে এটা ঠিক হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এমন প্রচারণা কি হা ভোটের সংখ্যা বাড়াবে? উত্তরে 24% লোক বলেছে সরকার যত প্রচার করবে হা ভোট তত বাড়বে। আর 53% লোক বলেছে সরকার যত প্রচার করবে না ভোট তত বাড়বে। আর 17% লোক বলেছে সরকারের প্রচারে কিছু যায় আসে না, ভোট যা হবার তাই হবে। আর 6% লোক কোনো মন্তব্য করতে চান না। আপনার কি মনে হয়, এটা কি তাদের কাজটা নৈতিক হচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হলো, ভোট কি এতে সরকারের পক্ষে পারবে? এখানে দেখেন, সরকার নৈতিকতার প্রশ্নে হেরে গেছে। কারণ সরকার বলছে যে হা ভোট হইলে, হা ভোটে ভোট দিলে, হাতে ভোট দিলে সবকিছু পাওয়া যাবে, নাতে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। তো এই কথা কি সে বলতে পারে কি না? সে তো এটাকে অর্গানাইজ করছে, সে অনেকটা রেফারির মতো। সে সরকার এবং ইলেকশন কমিশন এটা এক ধরনের রেফারির, আম্পায়ারের মতো। তারা কোনো পক্ষ নিতে পারে না। আপনার যদি ওই প্রশ্ন দেখেন যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে, যে আপনি জনগণের মতামত চাচ্ছেন, সরকার এই কথাটাই বলতে পারে যে আপনি সুচিন্তিত মতামতটা দেন, হা এই না এই। সুতরাং এইখানে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং নৈতিক প্রশ্নে তার একটা মানে ব্যাড এক্সাম্পল সৃষ্টি করলো। সে হা ভোট এবং না ভোটের যখন অপশন আসছে না ভোটের, এবং সে বলতেছে হা ভোট হলে সবকিছু হবে, না ভোট হলে কিছুই হবে না, খারাপ জিনিস, একটা ব্যাড বাংলাদেশের জন্য। তাহলে তুমি না ভোট উঠাই দিতা, তুমি শুধু হা ভোটই রাখতা। যদি সবই নিরঙ্কুশ ভাবে ভালো হয় তো শুধু রাখো হা, আর কিচ্ছু না। মানে না ভোটেরও তো বেনিফিট থাকতে পারে। যেমন আমি মনে করি যে আমি না ভোট দেব। আমি না ভোট দেব কেন? আমি কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া, কোনো একটা সাধারণ বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই ভোটের ব্যালটে, আমি যে ব্যালটটা ছাপা হবে সে ব্যালটটা আমি পড়ে দেখেছি, সেখানে 160টা শব্দ, 140টা না, আমি আগে 160টা শব্দ দেয়া আছে, পড়তেই লাগে 2 মিনিট। এবং সেখানে 4টা প্রপোজিশন, প্রস্তাবনা বা দফা আছে। এক দফায় আছে যে উচ্চকক্ষ থাকবে, আমি উচ্চকক্ষের বিরুদ্ধে। আবার আরেক দফায় আছে যে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা হবে, যে যতবারই নির্বাচিত হন না কেন 10 বছরের বেশি হতে পারবেন না। এটা আমি লাইক করি, এটা আমি লাইক করি। এরকম আপনার আছে, কিছু কিছু আছে আমি পছন্দ করি, কিছু কিছু আছে আমি বিরোধিতা করি। এখন আমি একজন সাধারণ বুদ্ধির লোক, আমি কিভাবে ভোট দেবো? হা ভোটও দেবো কিংবা না ভোটও দেবো, তাহলে তো বাতিল হয়ে যাবে। ভোটের নিয়ম হচ্ছে যে কোনো একটা, আমি কিভাবে দেব? এখানে অনেকগুলি জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, ভোট মানে ইনফর্মড হওয়া। আপনি যখন একটা ক্যান্ডিডেটকে একটা মার্কায় ভোট দেন, যারা নিরক্ষর তারা তো মার্কা দেখে ভোট দেয়, আর যারা পড়তে পারে তারা ওই নাম দেখে ভোট দিতে পারে, মার্কাটাই মেইন। এখন দেখেন, তারা কিন্তু জানে যে এই মার্কার এই ক্যান্ডিডেট, তার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়, ব্যাপক প্রচারণা চালানো হয়। ইলেকশন কমিশনও অনেক কিছু প্রকাশ করে ব্যালটে দিয়ে দিচ্ছে। সে ইনফর্ম ভোট দিচ্ছে, ইনফর্ম হয়ে ভোট দিচ্ছে। আমি এই গণভোটে আমি কি ইনফর্ম হয়ে ভোট দিতে পারবো? আমি কি ওই ব্যালটটার যে 4টা দফা আছে পড়ার সময় পাবো? 2 নম্বর কথা হচ্ছে, ওই ব্যালটের মধ্যে দেয়া আছে যে এই জুলাই সনদের যে 30টা দফা, সেই 30টা দফা সব রাজনৈতিক দল এগ্রি করছে, সেটা হা ভোট দিলে সেটা আমার মেনে নিতে হচ্ছে। আপনি বলেন তো, এই 30টা দফা কোন জায়গায়, কোন ওয়েবসাইটে আছে? কোথায় আছে এই 30টা দফা যেটা এগ্রি করে করছে? তারা তো এখানে 84টা দফা দিছে, 48টা দফা করছে, বিভিন্ন ধাপে ধাপে। কিন্তু 30টা দফা এবং তার ওয়ার্ডিং গুলি কি, এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। 30টা দফা তারাও লেখছে ওইখানে, সেটা কোথায় আছে?
কোথাও নাই। 30টা দফা এখানে দিয়ে দিত লেখা যে এই 30টা দফা আপনার গণভোট হয় বাইনারি, হ্যাঁ কিংবা না, একটা প্রশ্নের উত্তর থাকে। এইখানে এরা লেজে গোবরে করে ফেলেছে। এইখানে অনেকগুলি প্রশ্ন। আপনি দেখেন একজন বিএনপির যদি ভোটার, সে তো বিশ্বাস করে 31 দফায়। এইখানে 31 দফায় এইখানে 31 দফায় অনেক বিষয় আছে যেটা এই ইসের মধ্যে নাই, আপনার এই সংস্কারের মধ্যে নাই। তাহলে সে কি করবে? সে যদি হা বলে আসে তাহলে তার 31 দফা কায়েম করা হলো না, কারণ কিছু আছে কন্ট্রাডিক্টরি এই 31 দফার সাথে এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই সরকার একই পার্লামেন্টকে সে দুইটা ভাগে ভাগ করছে। যদি আপনার যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে তার জন্য যে গেজেট নোটিফিকেশন করছে, সেটা যদি আপনি সূক্ষ্মভাবে পড়ে দেখেন যে এটা একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে একজন সংসদ সদস্য একাধারে সে সংসদ সদস্য, অন্য ধারে সে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার, অনেকটা আপনার এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মতো। ওই পরিষদের যে মেম্বার, পরিষদটার জন্য আলাদা সভাপতি থাকবেন, বেসিক্যালি স্পিকারের মতো আলাদা একটা প্যারালাল বডি তৈরি হচ্ছে। সেইখানে প্যারালাল একটা বডি তারা তৈরি করছে, অর্থাৎ সংসদটাকে তারা সম্পূর্ণভাবে আপনার একটা কনফিউশনের মধ্যে সৃষ্টি করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে সংবিধানকে কোনোভাবেই যাতে না করা যায়, চেঞ্জ না করা যায়, তার জন্য তারা অপশন রাখছে যে গণভোট করতে হবে। কিন্তু এইখানে যে অর্থাৎ আপনি যে কনস্টিটিউশনটা করে দিচ্ছেন সেটা ইমিউটেবল, সেটা পার্মানেন্ট, সেটাকে ভবিষ্যৎ জেনারেশন আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, এই জিনিসটা আপনি করে দিচ্ছেন। কিন্তু আপনি এখানে সংবিধানটার যে সংস্কারগুলি যে এইগুলি অ্যাডপ্ট করতেছেন সিম্পল মেজরিটির উপর ভিত্তি করে। আপনার সিম্পল মেজরিটির উপর ভিত্তি করা, এখানে চালাকি আছে, এখানে ব্যাপক একটা চালাকি আছে। আমি মনে করি কি এই গণভোট দিয়ে এই ইউনূস সরকার তাদের অনেক সুদূর প্রসারী অনেক পরিকল্পনা এগুলি আপনার কায়েম করতে চাচ্ছে। সুতরাং আমি আগেই বলছি আমি না ভোট দেব, এবং আমি আশা করব না ভোট জয়যুক্ত হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে নতুন একটা বিতর্ক আসছে, আরেকটা নতুন একটা জিনিস চালু করতে গিয়েছিল সরকার, সেটা হলো পোস্টাল ব্যালট। যারা প্রবাসে আছেন তারা ভোট দেবেন পোস্টাল ব্যালট। এখন এই পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কটা হয়েছে, যে 2-3 জায়গায় দেখা যাচ্ছে এক জায়গায় সব স্তূপকৃত হয়ে আছে পোস্টাল ব্যালট করে, আলটিমেটলি এই নতুন একটা জিনিস যেটা চালু করতে চায় সেটা কি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হবে বলে আপনার মনে হয়? এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা হিসেবে আপনি বিবেচনা করবেন নাকি অন্য কিছু? শুনেন, পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু আমেরিকায় তো অনেক গন্ডগোল হয়েছে। পোস্টাল ব্যালটের ব্যালট গুলি সেনাবাহিনী তাদের দেয়, এটা নিয়ে অনেক দেশেই গন্ডগোল আছে। বাংলাদেশে আরো বেশি গন্ডগোল হবে। পোস্টাল ব্যালট শুধু যে প্রবাসী তা না, যে বাংলাদেশে যেসব সরকারি কর্মকর্তারা আছেন যারা তাদের এলাকা থেকে দূরে, যেখানে তাদের যে নিবন্ধিত ভোট কেন্দ্র থেকে তারা দূরে থাকেন, 13 লক্ষ লোক নিবন্ধিত হয়েছে। তার মধ্যে অর্ধেকের মতো হচ্ছে প্রবাসে, বাংলাদেশের বাইরে, আর বাকিরা ভিতরে। এখন প্রবাসে যারা হয়েছে তারা তাদের ভোটার আইডি দিয়ে, তাদের আপনার থাম দিয়ে শেষ পর্যন্ত তারা নিবন্ধন করতে পারছেন। ঠিকানা কি দিচ্ছেন তারা? ঠিকানা, তাদের ঠিকানায় তো ডাইরেক্টলি যাচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ কি, এই যে বলতেছে যে বাহরাইনে সব পোস্টাল ডিপার্টমেন্ট সবগুলি ব্যালট একটা বাক্সে রেখে চলে গেছে, রাইট? আমার ধারণা সেইগুলি যে নিবন্ধন করছে কোনো ব্যক্তি, যেমন আমাদের এখানে যে ফেসবুক ওপেন করে দেয় না, ফেসবুক কিন্তু ওপেন করে দেয় এই অনেকে টাকার বিনিময়। সবাই তো এইভাবে নিবন্ধন অ্যাপে, যেমন অ্যাপে তো নিবন্ধন ঢোকাই যায় না, সেখানে আপনার ওই যে জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট এসে যায়, ঢোকাই। আমি অনেকবার চেষ্টা করছি, ঢুকতে পারি না।
এই যে আপনার যে পোস্টাল ভোট বিডি ঢোকা যায় না। এখন কেউ হয়তো এক ব্যক্তি সবাইটাকে দিয়ে একই ঠিকানা দিয়ে দিচ্ছে, একই ঠিকানা, সেজন্য একই ঠিকানায় আসছে। আমার একটা ধারণা এটা তদন্ত হওয়া উচিত যে একই ঠিকানায় কয়টা ব্যালট হয়েছে, কয়টা মানে ব্যালটটা তার কাছে যাওয়ার ঠিকানা যে কোন ঠিকানায় ব্যালটটা তার কাছে পৌঁছবে। এটাকে অ্যাকচুয়ালি এটা কি আরো আধুনিক করা যেত না? আপনি দেখেন অনলাইনে আমরা লেনদেন করি, আমরা যে অনলাইনে কার্ড দিয়ে লেনদেন করি, আমরা তো মানে লাখ লাখ টাকা কিন্তু লেনদেন করতেছে অনলাইনে, ওখানে তো কোনো সমস্যা হচ্ছে না। তো যারা বিদেশে আছেন এখানেও সমস্যা হওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি ব্যালট তো আগেই দিয়ে দিচ্ছেন, রাইট? আপনি তো ক্যান্ডিডেটের নাম নাই, আপনি কারা তার এলাকায় ক্যান্ডিডেট, আপনি ওনাকে মার্কা দেখে সেই করবে, বুঝবে। কিন্তু যারা স্বতন্ত্র মার্কা আছে, কিন্তু তার তো জানতে হবে তার ব্যালটে শেষ পর্যন্ত কারা কারা আছে, এই নামও জানতে হবে। তার শুধু মার্কা হইলে হবে না, তার নামও জানতে হবে। এটা কিন্তু হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা ফার্স্ট ইনিশিয়েটিভ, এটার কারেকশন করা যাবে। তো সারা বাংলাদেশে তো পোস্টাল ব্যালট বেশি করে নাই, শুধুমাত্র আপনার চিটাগাং ডিভিশনের সবগুলি 90%ই চিটাগাং ডিভিশনের থেকে করা হয়েছে। নোয়াখালী, ফেনী 3 এবং সব জায়গায় কিন্তু আপনার 10। আমি বলছি যে ঝামেলাটা হলো, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? দায়ী করতে হবে। এখানে তো অনেক টাকা খরচ হচ্ছে। এটা কি নির্বাচন কমিশনের অযোগ্যতা বা অনভিজ্ঞতা দায়ী? অফকোর্স দায়ী। আপনারা যেমন ধরেন এই যে ব্যালটের মধ্যে ধানের শীষের যে বিষয়টা আমি দেখেছি, এই ভিডিওতে দেখেছি, অ্যাকচুয়ালি ফোল্ডিং এর মধ্যে ফেলানো হয়েছে, ইচ্ছে করে ফেলানো হয়েছে। আপনার যে কলাম ওয়াইড এবং কলাম হাইট, এইগুলিকে ম্যানিপুলেট করে এই ধানের শীষটাকে ফোল্ডিং এর মধ্যে ফেলাই দেওয়া হয়েছে। ফোল্ডিং এর মধ্যে ফেলাই দেওয়ার ফলে ক্লিয়ারলি বোঝা যায় না এখানে আপনার ধানের শীষ একটা প্রমিনেন্ট জাস্ট অন্য আর একটা না, সিম্বল না, এটা ইম্পর্টেন্ট। এটাকে টপে আনতে হবে, প্রমিনেন্ট জায়গায় রাখলেই পারতো। এবং ফোল্ডিং এর জায়গাটা তাদের বোঝা উচিত ছিল, ফোল্ডিং এর জায়গাটা কিন্তু হয়ে যায়, অনেক সময় সিগনেচার আপনার নষ্ট হয়ে যায়, অনেক সময় লেখা বোঝা যায় না ফোল্ডিং এর। এটা যারা মানে আগে চিঠিপত্র লেখতে থাকতো, ফোল্ডিং এর জায়গাটাই কিন্তু সবচেয়ে থাকে। সে ফোল্ডিং এর জায়গাটা আপনার রাখা উচিত ছিল ফাঁকা। ফোল্ডিং এর জায়গাটা আপনার ফাঁকা রেখে দিলে, ফোল্ড করে দিলে এই সমস্যাটা। সব মিলিয়ে নির্বাচনটা কেমন হবে বলে মনে হচ্ছে? মানে সব মিলিয়ে নির্বাচন হওয়াটাই তো মেইন কথা না। নির্বাচন নিয়ে ব্যাপক শঙ্কার কথা আছে, অনেকে শঙ্কার কথা বলছেন। এই জাতীয় পথে রিটের যে বিষয়টা, রিটের ওটা কি আউটকামটা কি হবে 25 তারিখে, কারণ 25 তারিখের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিছে, তারা কি বাতিল হয়ে যাবে কিনা এই রিট অনুসারে, এইসব নিয়ে একটা শঙ্কা আছে। তবে একটা জিনিস আমি যেটা দেখতেছি, অ্যাটলিস্ট আমি ওই শিবচরের বা মাদারীপুরের যে নির্বাচনের যে প্রস্তুতি ইসের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন প্রস্তুতি নিয়ে আছে। আমাদের যে ডিসি সাহেব আসছেন মাদারীপুরে, উনি একটা স্ট্যান্ড নিছেন যে কোনো অবস্থাতেই এই ভোটে কারচুপি করতে দেওয়া হবে না। এবং শিবচরের অ্যাডমিনিস্ট্রেশনও বেশ স্ট্রং এনেছে। এখানে যারা ওই যে পায়তারা করছে না, যে আমরা করে ফেলবো, সেন্টার দখল করে ফেলবো, একটা কায়দা আছে, সেন্টার দখল করে ব্যালট বাক্সের মধ্যে ভরে দেয়, সেটা মনে হয় এবার করতে পারবে না, বা এজেন্টদেরকে ভয় দেখায়। এটা করতে গেলে যেভাবে কড়াকড়ি করতেছে, তাতে যারা এগুলি করতে যাবে তারা সব গ্রেপ্তার হয়ে যাবে, একেবারে গ্রেপ্তার হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং সম্বন্ধে আমার ধারণা, শিবচরটা আপনার নিজের এলাকা, কাজে আপনার নিজের এলাকা বললেন, হ্যাঁ, আপনার নিজের এলাকা হতে পারে, কিন্তু অন্যান্য জায়গায় কি হবে সেটা অবশ্য আমরা এখনো জানি না। অন্য জায়গায় আমরা বলতে পারি কোন দল তো নাই ক্ষমতায়, সেই অর্থে কোন দল ক্ষমতায় নাই। সুতরাং
এবং অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিদের ইউনোদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে শেখ হাসিনার আমলে বায়াস্ট হওয়ার জন্য